আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছে মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। সবাইকে আন্তরিক মোবারক এবং শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে বিষয়টি নিয়ে আমি শুরু করব সেটি হচ্ছে মমতা ব্যানার্জি হেরে গিয়েছেন। এটা নিয়ে পশ্চিমবঙ্গে পুরো একেবারে উত্তপ্ত এবং উত্তাল। একটা জিনিস আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে ওইখানে রাজনীতিকের মূল বিষয়বস্তু কিন্তু হিন্দু এবং মুসলমান অর্থাৎ মুসলিম। এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি উত্তপ্ত কলকাতা নয়, পুরো ভারতেই। বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে, বাবরের নাম আগে মোছা হবে। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, যারা মুসলিম লীগকে হাঁটাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। সোজা। কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি তাকে কিন্তু সবচেয়ে বেশি নাকি মুসলিমরা ভোট দিয়েছে। আচ্ছা, মুসলিমরা তাকে ভোট কেন দিল, কি কারণেই দিল? মোদিকে কেন দিল না? বা কিংবা মোদির দলে যিনি প্রার্থী ছিলেন, আই থিঙ্ক শুভেন্দ্র অধিকারী, সামথিং লাইক দ্যাট, এটা নেম, খুবই জনপ্রিয়। উনি হচ্ছেন মুসলিম বিদ্বেষী, যদিও মাঝে মাঝে মুসলমানের পক্ষ নেয়, বাট এটা শুধুমাত্র মিডিয়াকে দেখানোর জন্য। খেয়াল করুন, তিনি কিন্তু আবার হাসিনার বিগ ফ্যান। মুসলমান মানে বিদ্বেষী হলেও শুধুমাত্র মানে একজন মুসলিম যিনি শেখ হাসিনার সবচেয়ে বিগ ফ্যান এবং সবসময় শেখ হাসিনার গুণগান গায়, একটা মাত্র মানে মুসলমান মহিলার মানে সাপোর্ট যদি করে থাকেন, এই শুভেন্দু ওনাকে করে, শেখ হাসিনাকে করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে হাসিনাকে। পৃথিবীর বিশ্লেষণ আমরা আসবো। আচ্ছা, প্রথমত হচ্ছে যে সমস্ত মুসলিমেরা তাকে ভোট দিয়েছে, তাকে, মমতাকে। এর মধ্যে আমরা নিউজে যেটা দেখলাম যে বলছেন ভোটে নাকি ইঞ্জিনিয়ারিং হয়েছে, আর ইঞ্জিনিয়ারিং শব্দটা এখন খুব কমন হয়ে গিয়েছে। তো ইঞ্জিনিয়ারিংটাই হয়েছে, তাকে কোনো না কোনো ভাবে হারিয়ে দিয়েছে। কিন্তু হিসাব করলে মমতার কিন্তু অনেক জনপ্রিয়, কারণ তার একটা বৈশিষ্ট্য আছে, খুব ভালো গুণ আছে, সেটা হচ্ছে গিয়ে তিনি হিন্দু মুসলিম মধ্যে যে সংঘর্ষ সৃষ্টি করা, দাঙ্গা সৃষ্টি করা, তিনি তার পক্ষে নয়। এখন এই ভালো দিকগুলো কিন্তু সবাই পছন্দ করে, যে কোনো ধর্মের লোক পছন্দ করবে। কিন্তু হিন্দুবাদিত্ব যারা আছেন ভারতে, সব হিন্দুরা না, কিছু হিন্দুরা খুবই উগ্র। কি দিদি বলেছিলাম না 2026 আপনার ঘটি উল্টে দেব, দিয়েছি তো ঘটিটা উল্টে। এবার আপনি আর আপনার ভাই টোলা টোপলা বেঁধে তাড়াতাড়ি বর্ডার পার হয়ে যান। এই পশ্চিম বাংলায় আপনারা জায়গা নেই। আমি বুঝি না, পৃথিবীর সব দেশে আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈনিস্ট আপনি পাবেন। আপনি যদি সৌদি আরব বলেন, সেখানেও কিন্তু হিন্দুরা কাজ করে। দুবাইতে বলেন, একেবারেই অ্যাভেলেবেল কাজ করে যাচ্ছে। কিন্তু ভারতের প্রবলেম, ভারতে হচ্ছে যে একটা মুসলমানও থাকতে পারবে না। তো যদি ওই কথা বলা হয়, ভারত কিন্তু সর্বপ্রথম মুসলমানেরই একটা দেশ। যাই হোক, সেটাকে কোনো না কোনো ভাবে কোনো কায়দা ইতিহাসের এক নাটকীয়তার কারণে এই দেশগুলো এভাবে বিভক্ত হয়েছে, বাংলাদেশকে যেভাবে বিভক্ত করা হয়েছে ছোট্ট একটি দেশে। তো এখন তারা মমতাকে হারিয়ে দিয়েছে, এটা তো সমস্যা না, কারণ হার জিত তো থাকবে। প্রত্যেকটা নির্বাচন বলেন, সেটা যে কোনো কেন্দ্রস্থল বিন্দুতে আপনি কথা যদি বলেন, হার জিত থাকবে, সে জিততে পারে। সবাই তো সারা বছর ক্ষমতায় থাকবে না, সবাই তো আর সারা বছর ক্ষমতা ধরে রাখা সম্ভব না। তো পরিবর্তন আসবে। তো হয়তোবা সেই দিক থেকে চিন্তা করলে এইটা হয়তোবা পরিবর্তন এসেছে। আপনি সেটা ইঞ্জিনিয়ারিং বলেন, আপনি সেটা দুর্নীতি বলেন, আপনি সেটা ভোট কারচুপি বলেন, এনিহাও পরিবর্তন হয়েছে। টোটালি কথা হচ্ছে পরিবর্তন হয়েছে। এখন এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা দেখলাম যে শুধুমাত্র মমতা হেরে গিয়েছে, রেজাল্টটা আসার সাথে সাথে অনেক মুসলিম ব্যবসায়ী বা মুসলিমদের উপরে, বাড়িঘরের উপরে আক্রমণের হামলা চালিয়েছে। এটা খুবই দুঃখজনক, কারণ আপনি রাজনীতি করবেন,
এটা একেবারে নর্মাল বিষয়। আপনার এরিয়াতে হিন্দু মুসলিম কিংবা অন্য ধর্মের লোক থাকবে, এটাও স্বাভাবিক বিষয়। কিন্তু মেনে নেওয়ার বিষয়টা একেবারে অস্বাভাবিক, যা বিজেপি নিতে পারছে না। বিজেপির মোদি একটা বিশাল দানবে পরিণত হয়েছে। এই লং টাইম ক্ষমতা থাকার কারণে লং একটা দানব হয়ে গিয়েছে মোদি। কিন্তু মোদি কোথাও কিছু করুক না করুক, তিনি সবসময় মুসলমানের বিপক্ষে, এবং সেটা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না। কিন্তু এই একটা যে মুসলমানের যে একটা অধিকার, হিন্দুর যে একটা অধিকার, সেখানে একটা বৈষম্যতা সৃষ্টি করে রেখেছে। এবং একই সাথে এখন কলকাতায় যারা মুসলমান আছেন তাদের আসলে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর পরিস্থিতিতে সেখানে বসবাস করতে হবে। এই যে একটা শব্দ, ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটাই মুসলমানদের জন্য সবচেয়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন যে একটু আগে আমরা দেখলাম বিভিন্ন ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে, যে তারা ক্ষমতায় শুধুমাত্র এখনো বসেনি, শুধু জেনেছে যে মমতা হেরে গিয়েছে, তাতেই ভাঙচুর, লুটপাট চলছে। এটাই হচ্ছে বাংলাদেশের ঠিক একই কালচারের রাজনীতি ভারতে আরো ভয়ঙ্কর ভাবে তারা চালিয়ে যাচ্ছে। আপনি বাংলাদেশের কথা যদি আমরা একটু চিন্তা করি, দেখুন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে কখনোই আমরা অসম্মানই করি না। তারা এই দেশের নাগরিক, তাদের নাগরিক অধিকার আছে। তাদেরও ঠিক মুসলমানের যে অধিকার, মুসলমানের যে আধিপত্যের বিস্তারের কথা বলেন, মুসলমানের যে সম অধিকার, সবকিছু একটা নাগরিক, সে মুসলিম হোক হিন্দু হোক, সেও পাবে। কিন্তু দেখুন ভারতে সেটাকে ভেরি মাচ মাইনরিটি করার চেষ্টা করছে হিন্দুবাদিতা। পশ্চিমবঙ্গের মানুষ শপথ নিয়েছিল বিধর্মের বিনাশ করবে এবং ধর্মের জয় করবে। আজ 2026 ধর্মের জয় হলো, জয় শ্রীরাম। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশ সম্পর্কে তাদের বিশাল বাজে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে কিছু নেতৃবৃন্দ, কিছু একেবারেই কট্টরপন্থী হিন্দুবাদিত্ব মানুষজনেরা। কিন্তু এখন কথা হচ্ছে, এই মোদি আসলেই কি চায়? কি মুসলমানকে নিষ্পৃত করতে চায় ভারত থেকে, না আসলেই তিনি রাজনৈতিক সংঘাত, রাজনৈতিক প্রতিহিংসা নিষ্পত্তি করতে চায়? এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। যদিও এই প্রশ্নের জবাব কখনোই মিলবে না, যদিও এই প্রশ্নের জবাব কখনো আমাদের ফিরে আসবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, অ্যাপস্টেইন নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে শুনেছেন বা অনেকে দেখেছেন, কিংবা অনেকে বুঝতে পেরেছেন কিনা। অ্যাপস্টেইনের ফাইলে কিন্তু মোদির নাম আছে, এবং মোদি ঠিক আমরা যদি ওইটা চিন্তা করি, বিবেচনা করি, তিনিও কিন্তু একটা বিশাল রাক্ষসের টাইপের রাজনীতিবিদ। ঠিক সারা পৃথিবীতে অন্যান্য রাক্ষসী টাইপের রাজনীতিবিদরা যা করে আসতেছে, যা অন্যায় অত্যাচার করেছে, তার মধ্যে একজন এই মোদি। এবং মোদি ভারতের মধ্যে চায় যে মুসলমানকে কোণঠাসা করে নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে বিতাড়িত করতে চায়। কিন্তু আপনি মনে রাখবেন, কোন জাতিকে বিতাড়িত করতে গেলে এটা একটা বিশাল একটা লং প্রসেসের একটা ব্যাপার হয়ে যায়। হয়তোবা সেখানে একটা দেশ থাকতেও নাও পারে যদি কোনো জাতিকে নিষ্ক্রিয় করতে হয় বা শেষ করে দিতে হয়। এটা একটা বিশাল একটা প্রসেসিং এর ব্যাপার আছে। তো ইতিমধ্যে আমি তো আপনাদেরকে অনেক কাট করে ভিডিও দেখিয়েছি। কারণ হচ্ছে যে একটা জিনিসই বুঝলাম না, যে আমরা কি হিন্দু মুসলিম এই জাতিতে একসাথে বসবাস করতে পারি না? এবং আমাদের রাজনীতিক, আমাদের মতামত, আমাদের চিন্তা ভাবনা ভিন্ন হতেই পারে, মানুষ হিসেবে আপনি আপনার মতামত দিবেন। কিন্তু আমি কোনো ধর্মকে, কোনো বিধর্মীকে, কোনো মুসলিম জাতির বাইরের কোনো মানুষকে অসম্মান করতে চাই। কিন্তু একটা কথাই বলবো, কেউ কারো ধর্মকে নিয়ে কটূক্তি করা কিংবা তার ধর্মীয় ভাবে তাকে আঘাত করা, এটা আমি মোটেই পক্ষে না। এবং আমার সাথে যারা আপনারা দেখছেন অনেকে অবশ্যই তারাও পক্ষে না। কেন পক্ষে না? কারণ দেখুন, বাইবেল বলেন, কোরআন বলেন, কিংবা আপনি গীতা বলেন, কোথাও লেখা নাই মানুষ হত্যা করো, কোথাও লেখা নাই কারো ধর্মের উপর আঘাত করো, কোথাও লেখা নাই কোনো মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, ধর্মীয় ইস্যু নিয়ে করো, কোথাও নাই। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এই যে হিন্দুরা অনেক আছে মদ খায়, মুসলমানরা অনেকে আছেন মদ খায়, কিন্তু আল্লাহ কি বলছেন কোরআনে? মদের বিষয়টা নিষিদ্ধ করছেন না? ঠিক তেমনি কোনো বাইবেলে লেখা নাই কিংবা গীতাতে লেখা নাই যে আপনি মদ পান করেন, আপনি মানুষ হত্যা করেন, আপনি মানুষকে চেপে ধরেন, কোথাও লেখা নেই, কোনো ধর্মে লেখা নেই। কিন্তু যারা সত্য মানুষ তা করছে। কেন করছে?
কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষ তাদের মানুষ হিসেবে দেখা যায়, কিন্তু ভিতরে এবং বাইরে পশুর মতো আচরণ। তারা কখনোই মানুষ হতে পারে না। সেই মানুষগুলোর বিরুদ্ধে হয়তোবা কিছু কিছু মানুষ দাঁড়িয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, অনেক বিশাল ডিসকাশনের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু পাকিস্তানে আপনি দেখেন, পাকিস্তানে কিন্তু হিন্দু কিন্তু আছে, হয়তোবা সংখ্যায় বেশি না হলেও তারা খুব শান্তিতে আছে। বাংলাদেশে একটু একটু প্রবলেম আছে হিন্দু মুসলিমের মধ্যে, পলিটিক্যালি তারা কিন্তু স্পেশালি এটাকে ব্যবহার করে যে হিন্দুরা খুব নির্যাতনের মধ্যে আছে, তাকে মারতেছে, পিটতেছে, নিপীড়নের মধ্যে আছে। তো ভারত আবার এটা জ্বলে উঠে, আরে আল্লাহ, বাংলাদেশে হিন্দুদেরকে মেরে শেষ করে ফেলতেছে। মিডিয়া একটা কাভারেজ দিছিল, হ্যাঁ, ওই ইউনূসের আমলে, হ্যাঁ, যে সব মেরে ফেলতেছে, আওয়ামী লীগ চলে গেছে। আসলে এরকম কিছুই না। ভারতের মিডিয়া কিন্তু সবচেয়ে বেশি প্রোপাগান্ডা ছড়ায়, এবং তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে তারা এইভাবে করে পুরো মিডিয়াকে চালায় যাইতেছে মুসলমানের বিরুদ্ধে। আপনি একটা জিনিস দেখেন, পাকিস্তানে বলছে যে তারা ইসলামাবাদে হামলা করে ফেলছে, ঢুকে গেছে, বোম মেরে দিছে, ধ্বংস করে দিতেছে। কে করছে? মিডিয়া। কিন্তু এন্ড অফ দ্য ডেতে সেনা প্রধান পাকিস্তানের এসে ডাইরেক্ট বলছে এই ধরনের মিডিয়া একেবারেই পুরা, তারা যেই সংবাদ প্রচার করতেছে এটা সম্পূর্ণ ভুয়া। তো বার্তা দিছে তাদের নাক, এখন তো আসলে লজ্জা শরম নেই, অনেকে কিন্তু লজ্জা শরম খুব কম, বিশেষ করে এই ভারতের কিছু মিডিয়া এবং দালাল এবং জনগণ কিছু আছে, এদের লজ্জা শরম নেই। এরা একেবারে অপমানিত বোধ করে না, এরা খুবই হ্যাপিনেস ফিল করে এই সমস্ত বিষয়গুলো। এখন কথা হচ্ছে যে এই দেখেন, আপনারা তো একটু আগে ভিডিওতে দেখলেন যে কিভাবে ভাঙচুর করতেছে। এটা কোনো রাজনীতি হতে পারে না, এটা কোনো ক্ষমতার সবচেয়ে যে সৌন্দর্যটা বলে সেটা আমি মনে করি না। ক্ষমতার সৌন্দর্য হচ্ছে ক্ষমতা দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা, ক্ষমতা দিয়ে রাষ্ট্রের স্তম্ভ তৈরি করা, ক্ষমতা দিয়ে আপনার দেশকে সুন্দর করা, ক্ষমতা দিয়ে আপনি আপনার ভালো কাজগুলো আদায় করা, সেটাকে বলে ক্ষমতা। ক্ষমতা দিয়ে কাউকে ধর্ষণ করা, ক্ষমতা দিয়ে কাউকে অপহরণ করা, ক্ষমতা দিয়ে কাউকে অপসারণ করা, ক্ষমতা দিয়ে কাউকে এই হিন্দু মুসলিম রাজনৈতিক প্রভাব খাটানোকে ক্ষমতা বলে না। ক্ষমতা অনেক সুন্দর একটা শব্দ, সেটাকে আপনাকে সঠিক ওয়েতে ব্যবহার করতে হবে। আপনি যদি সঠিক ওয়েতে ব্যবহার করতে পারেন তাহলে ইটস ফাইন, ইটস কুল, আপনার জন্য ঠিক আছে। ভারতে হিন্দু এবং মুসলমান নিয়ে যদি আলোচনা করতে হয়, বিশাল একটা সময়ের একটা ব্যাপার, যদিও অনেকের এই সময়টা নেই এত কিছু শোনা। এখানে অনেক তথ্যপাত্র আছে, অনেক ইনফরমেশন আছে যেটা আপনাদের জানা প্রয়োজন। এই যে ভারতের যে আজকের মেকানিজম হচ্ছে পলিটিক্যালি, আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের মেকানিজম আর এই ভারতের মেকানিজম, আমি যদি পশ্চিমবঙ্গেরটা দেখি, একেবারে সেম কোয়ালিটি এবং সেম ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। যেটা অনেকেই বলছে যে বিশেষ করে মমতা কিন্তু ভোটে জয়ী হয়েছেন, কিন্তু সে জায়গায় একটা স্লো ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং করেছে যেটা মমতাকে হারিয়ে দিয়েছে। যে ঠিক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট দুটোই যদি আপনি ম্যাচ করেন, আপনি দেখবেন একই সুতায় গাথা। কিন্তু এখানে বাংলাদেশের একটা রাজনীতিকের মধ্যে একটা জিনিস নাই যে সাম্প্রদায়িক কাউকে, মানে কোনো নন মুসলিমকে অত্যাচার করা বা ভাঙচুর করা। এটা কিছু অসাম্প্রদায়িক কিছু লোক আছে, মানে একটা শ্রেণীর মুখোশধারী লোক আছে, রাজনীতিক মাঠ উত্তপ্ত করার জন্য এই কাজ করে থাকে। কিন্তু আমরা সাধারণ মানুষ এবং ভালো মানুষ এবং একজন আলেম কখনোই কোনোভাবে সমর্থন করবে না যে আপনি কোনো নন মুসলিম মানুষকে নির্যাতন করেন, ঠিক না? তো এই যে বাংলাদেশের, যখন আমি টিভিতে দেখি যে একজন হিন্দু ভাইয়ের বাড়ি পুরাচ্ছে, ভাঙছে, লুটপাট করছে, সেটা টোটালি মানে আমার কাছে খুবই খারাপ লাগে। তো এরকম বাংলাদেশের জনগণের কাছেও বিষয়টা কটূক্তিকর। কিন্তু এটাকে রাজনৈতিক ভাবে প্রবাহিত করে একে অপরকে ছোট করতে গিয়ে সাধারণ আপাময় জনগণের, সে হিন্দু হোক মুসলিম হোক, তাকে ক্ষতিগ্রস্ত করতেছে। এন্ড অফ দ্য ডেতে সেই ক্ষতিপূরণ তারা পাচ্ছে না। শুধু আপনার রাজনৈতিক মানে ব্যাকগ্রাউন্ড স্টাবলিশ করার জন্য আপনি একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন। যে কোনো একটা নেতার সাথে আমার বাংলাদেশে কথা হচ্ছে, এমপি, উনি বর্তমানে এমপি আছেন, তাকে বললাম যে ভাই, এই যে মানুষগুলা যে মারা গেল আন্দোলনে, জামাত এবং ছাত্র শিবির এবং ছাত্র দলের সংঘাতে, উনি আমাকে বলতেছে যে এই ধরনের সংঘাতে 2-4টা মারা যাবেই। তা আপনি একটা জিনিস চিন্তা করেন যে কত বড় স্টুপিড হলে এই কথাটা তিনি বলতে পারেন। কেন জানেন? মানুষ মরবে কেন, আর মানুষের জীবন কেন এত ছোট, এত তাচ্ছিল্য, এত কম ভ্যালু আপনাদের রাজনীতিকবিদদের কাছে? যে আপনাদের রাজনীতিক মানে এজেন্ডা হাসিল করতে গিয়ে আপনি একজনের জীবনকে নিয়ে নিতেছেন, সেটা বলতেছেন 2-4টা। আপনি বোঝেন একটা
যদি মুরগিও যদি আমরা জবাই দিই, তার যখন রুটা চলে যায় কত কষ্ট হয় না, কত ফিলতে খারাপ লাগে না, অনেক খারাপ লাগে আমার। তো সেই জায়গায় একটা মানুষ মরে যাইতেই পারে, এই ধরনের রাজনীতিবিদের কাছে আপনি কিভাবে আশা করতে পারেন যে একটা দেশ সুরক্ষিত, একটা দেশ উন্নতি হবে? কখনোই না। বলতে হবে যে আমার দেশের একটা লোক মারা যাবে না, এই বাস্তবায়ন, এই এজেন্ডা নিয়েই আমি দেশ পরিচালনা করবো, তাহলে ঠিক আছে। আপনি নেতার কাজ কোনো মানুষকে হত্যা করানো। হ্যাঁ, অবশ্যই আপনার আইনে যদি কেউ ব্রেক করে যদি কেউ অপরাধ করে, যদি সেখানে ফাঁসি কিংবা মৃত্যুদণ্ড থাকে, আপনি মোস্ট ওয়েলকাম, আপনি সেটা ক্যারি অন করতে পারেন। কিন্তু আইনের বাইরে একটা মানুষ শুধু শুধু মারা যাবে আপনার রাজনৈতিক স্বার্থে, সেটা কখনোই মেনে নেওয়ার মতো না। তো আমরা এখন ফিরে যাব যে মূল যে বিষয়টা, যে মমতা ব্যানার্জি এবং শুভেন্দ্র অধিকারী, এই দুজনের মধ্যে এখন যিনি বর্তমান সময় অর্থাৎ এই মমতাকে হারিয়ে দিয়ে যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, ভবিষ্যতে আসলে এই দাঙ্গা মুসলমান হিন্দুর বন্ধ হবে কিনা, কিংবা এখন থেকে তারা ভাঙচুর শুরু করেছে, সেটা কবে নাগাদ থামতে পারে, সেটাই হচ্ছে দেখার বিষয়। রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে হারিয়ে দিয়েছে, জিতে গিয়েছেন আপনারা, এটা আমরা মেনে নিলাম। কিন্তু আমাদের অনুরোধ থাকবে, যাতে করে যে সাম্প্রদায়িক মানুষ থাকুক না কেন, ভারত হোক বাংলাদেশ হোক, কিন্তু কোনোভাবে তাদের উপর যেন নির্যাতন যেন না হয়। তাদের সেফটি গুলো একজন মুখ্যমন্ত্রী হিসেবে আপনি অবশ্যই চেষ্টা করবেন সেটাকে আপনি রক্ষা করার জন্য, কাউকে হেনস্থা করার জন্য, কাউকে অপমানিত করার জন্য, কাউকে আপনি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আপনি ক্ষমতায় আপনাকে বসায় নেই মানুষ। আপনি যদি মনে করেন, অনেক হিন্দুবাদিত্ব লোক দেখলাম যে মুসলমানের উপর খুবই খেপা, ভাই প্রবলেম হচ্ছে আপনাদের খুব যাচ্ছেন মুসলমানের উপরে, বিষয়টা কেমন না? বিষয়টা একেবারে অস্বাভাবিক। যাই হোক, আজকে আমার ভিডিওটা সবশেষ একটা মেসেজ থাকবে ভারতের পশ্চিমবঙ্গের মানুষের প্রতি এবং রাজনীতিবিদদের প্রতি, যে প্রতিহিংসার রাজনীতি করবেন না। আপনি দেখবেন আপনার মহলে কিছু সংখ্যক মানুষ এই রাজনীতিটাকে তারা প্রোভাইড করে অন্য জায়গায় নিজের স্বার্থের জন্য, কিন্তু পুরো দেখানো হয় এমন ভাবে, এই স্ক্রিপ্টটাকে নিয়ে আসে যে পুরো জাতির জন্য। পুরো জাতি, আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই যে আপনারা লড়াই করলেন, ভাঙচুর করলেন, লুটপাট করলেন, আপনারা সাধারণ মানুষ যারা আছেন, এরা নির্বাচিত হওয়ার পরে আপনাদের কাছে আসে না। আপনাদের কাছে আসা কথা বাদ দিছি, এলাকার যে উন্নয়ন সেটাও তারা পর্যন্ত করে না। এটা শুধু ভারতের প্রেক্ষাপটে না, এটা প্রত্যেকটি, বিশেষ করে এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এদের রাজনৈতিক প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। অতএব আপনি গিয়ে কার বাড়িঘর ভাঙছেন, লুটপাট করছেন, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বাড়িঘর আপনি লুটপাট করছেন। আমাদের ব্রেনটাকে তারা ওয়াশ করে ফেলছে যে রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। আসলে তা না, খুনের বদলে খুন নয়। বলুন, মেধা যখন দিয়েছি, মেধা আরো দিব, রক্ত নয়। এই শব্দগুলোকে আমাদের আস্তে আস্তে বের হইতে হবে, আমাদের এডুকেট করতে হবে আমাদের নিজেদেরকে, আমাদের শান্ত থাকতে হবে। জনগণ 1000 ধরেন মুসলমান ভাঙচুর করলো, কিন্তু এটা রেজাল্টটা কি? ভোট দেয়নি কেন? আপনার ব্যবহারের কারণে। ভোট তো আর এমনি এমনি দেয় না, এমনি তো একজন মুসলমান আরেকজন মানুষকে সাপোর্ট করতেছে, তার একটা রিজন তো আছে, তাই না? এই রিজন থেকে বের হতে হইলে আপনাদেরকে দাঙ্গা হাঙ্গা, আপনারা যারা ক্ষমতায় আসছেন তারা প্রুভ করেন ইউ আর বেটার দ্যান সামবডি এলস। আপনি মমতা ব্যানার্জির থেকে অনেক উত্তম, এবং আপনি অনেক চেষ্টা করবেন শান্তপ্রিয় রাখার জন্য আপনার স্টেটে। এটাই থাকবে প্রত্যাশা। কারোর উপরে জুলুম, কারোর উপরে অত্যাচার করা, কারোর উপরে ফাও খেপিয়ে দেওয়া, এটা কোনো মানুষের মধ্যে পড়ে না। আপনারা এই মূর্খতার পরিচয় কেন দিচ্ছেন যে একটা মানুষ বাধ্যতামূলক, আপনি অনেক স্টেটমেন্টে দেখছি যে বলছেন যে হিন্দু হইতে হবে এবং হিন্দুই থাকবে। কেন ভাইরে? পৃথিবীর অন্যান্য দেশে আপনাদের ভারতীয়রা থাকে না? সেখানে কি সবাইকে কি খ্রিস্টান বানিয়ে দিয়েছে? সবাইকে কি জয়নিস্ট বানিয়ে দিয়েছে? সবাইকে কি অন্য ধর্মের বানিয়ে দিয়েছে? নিজের কথা চিন্তা করুন না। ভারতে যদি মিক্সড নেশন থাকে, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আছে, কই তাদের তো অসুবিধা হচ্ছে না? অন্য দেশে যে আপনাদের লোকজনরা আছে, তাদের কি সমস্যা হচ্ছে না? তো আপনাদের সমস্যাটা কোথায়? তারা একজন সিটিজেন, বয়বর্ন, তারা গ্রো আপ সেখানে হইলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা সেখানে। এই ভারতের ইতিহাস যদি ঘাটা হয়, আপনি জন্মটাই দেখবেন মুসলমান দিয়ে, আপনি তাদেরকেই আপনি বের করে দিতে যাচ্ছেন। আপনি পিতাকে বলছেন পিতা আপনার, ওই পিতাকে আপনি পিতাকে বলছেন তিনি আপনার বাবা নয়, তাহলে বাবা কারা? তো মুসলমানরাই হচ্ছে এই ভারতের বাবা মা একটা সময়। আর সে বাবা মাকে যারা অস্বীকার করে তাদেরকে কি বলা হয় জানেন তো? তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে
আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আর মোহাম্মদ হিমেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখলে ফেসবুকে লাইক শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।